দেখো, মিসলেনিয়াস মেন্সের আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে যেটা করব সেটা হচ্ছে রোড ম্যাপ বলতে পারো, বা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেই সঙ্গে হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাসটাকে একবার দেখে নাও। তার কারণটা হচ্ছে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আগে সঠিক যদি প্রপার স্ট্র্যাটেজি যদি না করা যায়, সেইভাবে যদি এগিয়ে না যাও, তাহলে হচ্ছে কোনো কুলকিনাটা খুঁজে পাবে না। কারণ প্রচুর হিউজ সিলেবাস, অনেক পড়া, তারই মধ্যে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে। এবারে কোন কোন জিনিসগুলোকে দেখতে হবে, দেখো এত তারপরে হচ্ছে বেশ হার্ড সিলেবাস, টাফ সিলেবাস, তবুও যদি প্রিভিয়াস ইয়ারে দেখো। আজকে আমরা সাবজেক্ট ওয়াইজ কিছু শুরু করছি না, আগে শুধু সিলেবাসটাকে আগে ভালো করে বোঝো, মানে সেই জিনিসটাকে করছি। আর রবিবারের দিনকে সন্ধ্যাবেলা যে 7:45, সেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ মানে সমস্ত যেটাই করাবো সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ করাবো। মানে ধরো যদি আমি বেঙ্গলি ধরি, ঠিক আছে, বা অনেকটা বলেছি যে বেঙ্গলি আর ইংলিশ যেটাকে করাবো রিপোর্ট রাইটিং, সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালে করাবো। মানে বেঙ্গলি ইংলিশ, যেটাই ইংরেজি আগে বাংলা করাবো, তারপরে ইংরেজি করাবো রিপোর্ট টপিকটাকে। তো টপ মানে রিপোর্ট যদি ধরি, তাহলে রিপোর্টটা সেদিনকে হবে। তারপরে একদিনকে হয়তো প্রেসি করালাম, তারপরে গ্রামার পার্ট করালাম, মানে গ্রামারের যদি আলাদা ক্লাস আছে। জিকে যদি ধরি, তাহলে জিকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হবে, ম্যাথে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। মানে ম্যাথ হয়তো প্রথম দিন নাম্বার সিস্টেম বা এইচসিএম, তারপরে সিম্পলিফিকেশন, এইগুলোর উপর করালাম, পরের দিন রেশিও প্রপারেশন করাবো, তারপরে ক্লাসে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস করাবো। এইভাবে একটা একটা করে চ্যাপ্টার করে আমরা পরপর পড়াবো। তো অসুবিধা কিছু হবে না। তার আগে এখন স্ট্র্যাটেজিটা বলছি। এবার একটা বিষয়, যে তাড়াহুড়ো করবে না। প্রথম প্রথম একটা কি জিনিস থাকে সবার মধ্যে, একটা প্রথম প্রথম তো ক্লাসের মধ্যে একটা জোশ থাকে। সবাই বলে স্যার এটা দিন, স্যার ওটা দিন, এরকম পড়বে না। তার কারণ আমার সবকিছু প্ল্যান মাফিকই হয়। আর এমন তো নয় যে মিসলেনিয়াসের এখনই সব রেডি আছে, তোমাকে সব দিয়ে দেবো, সেরকম নয়। যেমন যেমন রুটিন হবে, ক্লাস হবে, আমি তৈরি করব, সেরকম ভাবে প্রোভাইড করব। তাই মানে আমি যতটুকু যেরকম দেবো সেইটুকু করে নেবে। এই দেখবে যে 4 দিন যে ক্লাস হবে, হয়তো দেখা যাচ্ছে যে সেই সম্পূর্ণ ক্লাসটা তুমি করে উঠতে পারছো না, শেষ করে উঠতে পারছো না। তাই তাড়াহুড়োর কিছু নেই। তোমাকে যে 5 মাস টাইম দিয়েছি, 5 মাস পরে তোমার সঙ্গে কথা হবে যে আমি যা বলেছি বা যে স্ট্র্যাটেজি বা যে সিলেবাস দিলাম কমপ্লিট হচ্ছে কি হলো কি হলো না। তো দেখো, দেখে নাও যে আর যারা এসআই এর ক্যান্ডিডেট আছো, মানে যারা মিসলেনিয়াসটাও করতে চাইছো কম্বাইন, যাদের ফিজ নিয়ে বা ক্লাসের ব্যাপার নিয়ে ডাউট হচ্ছে, আমি ক্লাসের পরে বলে দিচ্ছি, থাকবে। তো এখানে যে 4টে পেপার, তাই তো, যে বেঙ্গলি, ইংলিশ, আর হচ্ছে জিকে ম্যাথ, 1.5 ঘন্টা করে সময় দেওয়া থাকবে। মনে হয় জিকে ম্যাথের ক্ষেত্রে 2.5 ঘন্টা সময় আছে, আর বাকিগুলো হচ্ছে 1.5 ঘন্টা সময় আছে। একদিনেই পরীক্ষা হচ্ছে 3টে পেপার। তো প্রথমে দেখো, বেঙ্গল ইংলিশ একসঙ্গে বলছি, কারণ বেঙ্গল ইংলিশের ক্ষেত্রে তো এই 4টে টপিকই আছে। ঠিক আছে, এই 4টে টপিক কমন, সেই কারণে প্রথমে বেঙ্গলি ইংলিশটা একসঙ্গে আলোচনা করছি। যে ট্রান্সলেশন আছে 20-40 নম্বর। তুমি যখন ইংলিশ পেপার দেবে, ইংলিশ পেপারের ক্ষেত্রে কি থাকবে, তোমাকে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করতে হবে। দুটো প্যারাগ্রাফ থাকে, 20+20। তেমনি একইভাবে তুমি যখন বেঙ্গলি পেপার দিচ্ছ, তখন কি করতে হবে, তোমাকে ইংরেজি থেকে তোমাকে বেঙ্গলি ট্রান্সলেশন করতে হবে। এটা হচ্ছে 20+20। তাহলে ট্রান্সলেশনের ব্যাপার গেল। দুটোর ক্ষেত্রে বাংলাতে 40 নম্বর, ট্রান্সলেশনে ইংরেজিতেও 40 নম্বর। রিপোর্ট রাইটিং, বাংলাতে হচ্ছে প্রতিবেদন থাকবে, ইংরেজিতে হচ্ছে প্রতিবেদন থাকবে। এখানে একটা টপিকের উপরে 40 নম্বর, 200টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রেসি রাইটিং এ কি থাকবে, মানে ইংরেজিতে বলা হয়েছে প্রেসি, বাংলায় বলছে সেটাকে সারাংশ লেখা। ঠিক আছে, এখানেও তোমার 40 নম্বর করে থাকবে। আর গ্রামার পার্ট যেটা, সেটা হচ্ছে 30 মার্কস, বাংলাতেও 30 নম্বর, ইংরেজিতেও 30 নম্বর। তাহলে এবার একটা একটা করে টপিক আলোচনা করছি। প্রথমে হচ্ছে রিপোর্ট টপিক। এই যে ইংরেজিতে লেখা আছে, মানে কিন্তু এটা শুধু ইংরেজির জন্য নয়। ঠিক আছে, ইংরেজিতে লেখা আছে মানে কিন্তু শুধু এটা ইংরেজির জন্য নয়, মানে বোধ। তো প্রথমে কি হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। মানে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই যে দিন দিন আহ, তোমার আমাদের পৃথিবীর যে গড় টেম্পারেচার বাড়ছে, কেন? কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসের পরিমাণ বাড়ছে। এই কারণের জন্য কি হচ্ছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। এর যে ভয়াবহতা, বা এটাকে প্রতিকার করতে গেলে কিভাবে প্রতিকার করতে হবে, বিভিন্ন এই বিষয়ে সম্মেলন হয়েছে তোমার। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল বা বসুন্ধরা সম্মেলন, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু ভালো করে। কারণ একটা জিনিস জানবে যে এই মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, অনেকটা ইউপিএসসি, ঠিক আছে, এইগুলো প্রায় একই লেভেলেরই, মানে কম বেশি 19-20, 18-19-20 বলতে পারো। তো সেইভাবে স্ট্যান্ডার্ড ভাবে না লিখলে তুমি মার্কস পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে।
2 নম্বরে যে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম, মানে জৈব বৈচিত্র্য এবং হচ্ছে বাস্তুতন্ত্র, অর্থাৎ এই যে জীব জগৎ একটার সঙ্গে একটা রিলেটেড আছে। তো কারণ একটা যদি বিঘ্নিত হয় কোনো কারণের জন্য, তাহলে বাকিগুলোও কি হবে, বিঘ্নিত হবে। এটা বর্তমানে যেমন এখন খুব একটা সংকটের মুখে ইকোসিস্টেম বা বায়োডাইভার্সিটি, এই জন্য ইম্পর্ট্যান্ট। তারপর 3 নম্বরে যে এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন, আরেকটা এখানে বাদ গেছে, সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন। এয়ার ওয়াটার সাউন্ড, তারপর হচ্ছে প্লাস্টিক পলিউশন, দূষণ যেগুলো রয়েছে, বা ওভারঅল তোমাকে দিতে পারে যে পরিবেশ দূষণের উপরে ওভারঅল হতে পারে, বা পার্টিকুলারলি যে কোনো একটা একটা করে দূষণ থাকতেও পারে। তবে যে সোশ্যাল সাইট, ইন্টারনেট, মোবাইল, অনলাইন এডুকেশন ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সোশ্যাল সাইট, ইন্টারনেট, মোবাইল এটা বাদ দিয়ে এখন কিছু ভাবাই যায় না। তো এটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপর একটা টপিক। তারপরে হচ্ছে অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন বর্তমানে করোনা প্যান্ডেমিকের সময় থেকে বেশ মানে তোমার ট্রেন্ডিং এ রয়েছে। কারণ সেই সময় থেকে এমনিতে অনলাইন এডুকেশন অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু যখন মহামারীর কারণের জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, অফিসও বন্ধ হয়ে যায়, সবকিছু অনলাইন মাধ্যমে চলে। তো সেই অনলাইন এডুকেশনের ভবিষ্যৎটা কি, বা এর সুফল কি কুফল কি, এই সমস্ত ব্যাপার নিয়ে তোমাকে একটা লেখা হতে পারে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড মডার্ন সোসাইটি। এটা আগামী দিনে ভবিষ্যতে কতটা সুদূর প্রসারী হবে, বা এর ভালো দিক বা খারাপ দিক কি। 6 নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পপুলেশন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে দিন দিন যে জনসংখ্যা পরিমাণ বাড়ছে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে হতে পারে। 1 মিনিট দাঁড়াও তো। কারণ দিন দিন জনসংখ্যার পরিমাণ বাড়ছে, যে জানো যে শুধুমাত্র চীন আর ভারতেই গোটা মানে মোট জনসংখ্যার 1/3 এখানেই বসবাস করে, বা বিশেষ করে এখন তো মনে হয় চীনকেও ছাপিয়ে গেছে ভারত। তো ভারত ওভারঅল বলা হতে পারে, বা হচ্ছে গোটা ওয়ার্ল্ড হিসেবে বলা হতে পারে, যে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হবে। তার কারণটা দেখো, যে খাদ্য, বস্ত্র বা বাসস্থান, এই এই বাসস্থানের যে ব্যাপারটা, জমি, সেই পরিমাণটা তো সীমিত। এবার জনসংখ্যা যদি বেড়ে যায়, তাহলে তার কারণে জন্য কি হচ্ছে, যে বাসস্থান লাগবে, আর বাসস্থান নষ্ট করেই কি করা হয়েছে, জমি বা চাষযোগ্য জমি নষ্ট করে বাসস্থান গড়ে উঠছে। এর ফলে কি, যে খাদ্যের পরিমাণ বাড়াতে হবে, বাসস্থান দরকার। তার ফলে কি হবে, যে সমস্ত কিছু তো লিমিটেড, ট্রান্সপোর্টেশন বলো, এডুকেশন সিস্টেম বলো, ইকোনমিক্যাল জিনিস বলো, এগুলো তো একটা লিমিটেড পরিমাণ। কিন্তু জনসংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, এগুলোর উপরে বিঘ্নিত হবে এই সমস্ত জিনিস। এই হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, মাদক বিরোধী, এটা এখন বর্তমানে ভীষণ ট্রেন্ডিং। ঠিক আছে, ড্রাগ অ্যাডিকশন। এবার একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা রিপোর্ট রাইটিং এর আলাদা করে ক্লাস করাবো তখন তো বলবোই, তা এখন হালকা করে বলে দিচ্ছি, যে এসআই বা ক্লার্কশিপের সঙ্গে মিসলেনিয়াসের বা ডব্লিউবিসিএস এর রিপোর্ট রাইটিং এর পার্থক্যটা কি হয়। তোমাকে হয়তো আহ, একটা একটা বিষয় নিয়ে তোমাকে কিছু একটা দিক দিল, এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন, পার্টিকুলার একটা বিষয় নিয়ে দিল, যে বললো যে শব্দ দূষণ সম্পর্কে লিখুন। কিন্তু হয়তো মিসলেনিয়াস এরকম বলে দিতে পারে যে টোটাল দূষণটা, যে বর্তমানে হয়তো শব্দ দূষণ হচ্ছে, এই দূষণ হচ্ছে, দিন দিন বাড়ছে, তো ওভারঅল ব্যাপারটা নিয়ে একটা দিতে পারে। ঠিক আছে, ড্রাগ অ্যাডিকশন এরকম একটা হতে পারে, যে কোনো একটা সংস্থা বা কোনো একটা অর্গানাইজেশন যারা একটা ক্যাম্পেইন চালিয়েছে, যে মাদক বিরোধী প্রচার অভিযানের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চালিয়েছে, একটা একদিনের ঘটনা, সেই রকম ধরনের টপিক নিয়ে এসআই বা ক্লার্কশিপ এরা দেয়। কিন্তু তোমাকে পার্টিকুলার একটা সংস্থা একদিন একটা ক্যাম্পেইন চালিয়েছে বলে এরকম ভাবে দেবে না। এটাকে বলা যায় সম্পাদকীয় বিভাগ। সম্পাদকীয় বিভাগ মানে যে ড্রাগ অ্যাডিকশন বা মাদক বিরোধী যে ব্যাপারটা কেন চালানো হচ্ছে, যে এটা সমাজের উপরে কি কুপ্রভাব ফেলছে, বা কিভাবে সমস্যাটা ফেলছে, এর প্রতিকারের উপায় কি, বা সরকার থেকে কি রুলস রেগুলেশন করা হয়েছে, এই সমস্ত ওভারঅল বিষয় নিয়ে আলোকপাত করতে হবে। মানে অনেকটা ইএসএ টাইপ বলতে পারে, মানে প্রবন্ধ টাইপের, যে শুধু পার্টিকুলার একটা সংস্থা, একটা অর্গানাইজেশন গতকালকে ড্রাগ অ্যাডিকশন এর বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিল, মানুষকে সচেতনতা দিয়েছে, বলে শেষ করে দেওয়া নয়। এরা মিসলেনিয়াসে এইভাবে দেওয়া থাকবে, যে ড্রাগ ড্রাগ জিনিসটা কি, বা মানুষ কিভাবে এর উপরে আসক্ত হয়ে পড়ছে, কেন আসক্ত হয়ে পড়ছে, তাহলে আমাদের সমাজের ভূমিকাটা কি হবে, প্রত্যেকটা নাগরিকের ভূমিকা কি হবে, কি পুলিশ প্রশাসন বা সরকার এর বিরুদ্ধে কি প্রতিকার নিতে পারে, বা কি নিয়ম চালু আছে, এই রকম ভাবে দেবে। যেমন এর প্রিভিয়াস ইয়ারে তোমার ওই মোবাইল নিয়ে একটা দিয়েছিল না, যে মোবাইল অ্যাক্সিডেন্ট, যে ডিউ টু মিস ইউজ অফ মোবাইল, অর্থাৎ মোবাইলের অপব্যবহারের কারণের জন্য অ্যাক্সিডেন্ট ঘটছে দিন দিন, সেই ব্যাপার নিয়ে। তোমাকে কিন্তু পার্টিকুলার এরকম বলেনি যে মোবাইলে কথা বলতে বলতে কে একজন গাড়ি চালাচ্ছিল, দিয়ে রাস্তা পার হতে গিয়ে মারা গিয়েছে, সেই বিষয়ে লিখুন, সেরকম বলে। যেটা একদিনের নয়, এটা জবে থেকে মোবাইলের বাড়বাড়ন্তে বেড়েছে, বা মোবাইল সস্তা হয়ে গেছে মানুষের হাতে হাতে, সবার হাতে সস্তা হয়ে গেছে,
বা সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিস ট্রেন্ডিং হয়ে এসেছে। তো এইরকম যে কেউ সেলফি তুলতে গিয়ে ফটো তুলতে যাচ্ছে, কেউ ভিডিও তুলতে যাচ্ছে, বিপজ্জনক ভাবে দিয়ে আহত হচ্ছে, কি গাড়ি চালাতে চালাতে কথা বলছে, এইরকম ব্যাপার। এই ওভারঅল বিষয়টা নিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে মিসলেনিয়াসের হচ্ছে স্পেসিফিক, মানে একটা আলাদা বলতে পারে বৈশিষ্ট্য, মানে এখানে রিপোর্ট রাইটিং দেওয়া। 8 নম্বরে যে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন বা তোমার রেপ অ্যান্ড ইট সলিউশন বাই অ্যাসল্ট, যে ব্যাপারটা এখন আরজিকর নিয়ে, যে ব্যাপারটা পার্টিকুলার তোমাকে এরকম বলবে না, পার্টিকুলার আরজিকর কেস নিয়ে তোমাকে বলবে না রিপোর্ট রাইটিং লিখুন, কখনোই বলবে না। এরকম বলতে পারে যে বর্তমানে নারী সুরক্ষা বা নারী নির্যাতন বা ধর্ষণ কাণ্ড, এই সব বিষয় নিয়ে আলোকপাত করা, যে কি কারণের জন্য হচ্ছে, সমাজের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, মানে মেন মেন তোমার মতে বা এর প্রতিকারের উপায়গুলো কি কি হতে পারে, এই টপিকগুলো আবার তোমার অ্যাজ এ মানে জিকে হিসেবে বাঁচতে পারে, ঠিক আছে, জেনারেল স্টাডিতেও কিন্তু তোমাকে তোমাকে দিতে পারে 15 নম্বরে বা 20 নম্বরে, যে এর প্রতিকারের উপায়গুলো কি হবে, মানে কি কি প্রতিকার, মানে কি কি রিমেডি, বা সরকার এই সমাজ কি কি সাবধানতা অবলম্বন করতে পারে, করলে পরে এই সমস্ত জিনিসের সুরাহা হবে, এই সমস্ত ব্যাপারকে তুলে ধরা হতে পারে। র্যাগিং তোমাকে যাদবপুর, শুধুমাত্র যে যাদবপুর অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বপ্নদীপ কুণ্ড মারা গেছে বলে এরকম পার্টিকুলার দেবে না, তোমাকে এটাই দেবে যে র্যাগিং ছাত্র সমাজের জন্য অভিশাপ। র্যাগিংটা কি জিনিস, কেন হচ্ছে, কলেজ অথরিটি বা স্কুল অথরিটি কি সিদ্ধান্ত নিতে পারে, বা পুলিশ প্রশাসনের জন্য কি আইন আছে, সমস্ত স্টুডেন্টদের কর্তব্য কি, পিতামাতার কর্তব্য কি, ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমাকে দেওয়া হবে। নেক্সট 11 নম্বর টপিক হচ্ছে কনসাইন্স অ্যান্ড ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান বিং। এটা একটু বেশি আরো কঠিন, যে বর্তমানে মানুষের যে বিবেক বোধ বা ইন্ট্রিনসিক ভ্যালু, মানে জ্ঞানজাত বা সহজাত মূল্যবোধ, ঠিক আছে, বাংলায় বলতে গেলে এটাই, যে হচ্ছে মূল্যবোধ ও হচ্ছে সংস্কৃতি। মূল্যবোধ ও হচ্ছে সংস্কৃতি, এই যে মানুষ এখন হয়তো একজন কেউ মুমূর্ষু রোগী দেখা গেল রাস্তায় পড়ে আছে, সে মুমূর্ষু রোগী মারা যাবে, তবু যেমন সাহায্য করছে না, বা আহ, মানুষ এখন সোশ্যাল সাইডে মোবাইলে ব্যস্ত, কিন্তু পাশে যে একজন মানুষ বসে আছে তাকে যেমন গুরুত্ব দিচ্ছে না, বা গুরুজনদেরকে বা শিক্ষকদেরকে যে একটা শ্রদ্ধা জানানো, এই সমস্ত ব্যাপার, মানে দিন দিন যেন এই সংস্কৃতি বা মূল্যবোধ এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। 12 নম্বর হচ্ছে রিনিউয়েবল এনার্জি, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ অচিরাচরিত শক্তি। কারণ কয়লা বা পেট্রোলিয়াম জাত যে এনার্জি, সেটা তো একদিন পৃথিবী থেকে কি হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তো ওটা সীমিত পরিমাণের জন্য রয়েছে। তো বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, কারণ শক্তি ছাড়া তো কোনো কিছু কাজ হবে না, তুমি একটা গাড়ি বাস চালাবে, ইলেকট্রিক দরকার তোমার, বা ইন্ডাস্ট্রি চালাবে, যা কিছু করবে তার জন্য তোমার এনার্জি শক্তি দরকার। তো কয়লা ও পেট্রোলিয়াম সেটা লিমিটেড আছে। তো এই কারণের জন্য আমাদের বিকল্প শক্তি, ব্যাটারি চালিত সোলার থেকে বা হচ্ছে জৈব শক্তি থেকে, তারপরে যে জোয়ার ভাড়া শক্তি থেকে, সৌরশক্তি থেকে, তারপরে পারমাণবিক শক্তি থেকে, এখান থেকে বিকল্প হিসেবে ভাবতে হবে। তারপরে কন্যাশ্রী, এটা বেশ ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, আসতে পারে কন্যাশ্রী প্রকল্প এটাও। কারণ শুধু এটাকে অ্যাজ এ পলিটিক্যাল ভিউ ব্যাপার নিয়ে দেখলে হবে না, কারণ এটা একটা নারীদের জন্য, নারী সুরক্ষার জন্য, মানে একটা বেশ ভালো প্রকল্প বলা যায়, যে অবশ্যই একটা ভালো প্রকল্প, কারণ নারী শিক্ষাকে যে টাকাটা একটা সাহায্য দেওয়া হচ্ছে যাতে শিক্ষা তাদের থমকে না যায়, তো এই ব্যাপারের জন্য যেহেতু এটা তোমার ইউনাইটেড নেশনস, ঠিক আছে, ইউনাইটেড রাষ্ট্রসংঘে পুরস্কৃত পেয়েছে, মানে সেরা পুরস্কার, মানে মানব কল্যাণের যে যে সমস্ত প্রকল্পগুলো চালু আছে, তো গোটা ওয়ার্ল্ডে একটা পুরস্কার পেয়েছে, তো সেই কারণের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট আছে। বর্তমান সমাজে চলচ্চিত্র সিরিয়ালের প্রভাব, এই যে টপিকগুলো বাংলায় লিখে রেখেছি, মানে 14, 15, 16 নম্বর এই টপিকটা সাধারণত মানে তোমার বাংলাতেই আসতে পারে, ইংরেজিতে দেওয়ার সম্ভাবনা কম। যে বর্তমান সমাজে চলচ্চিত্র ও সিরিয়ালের প্রভাব, যদি এই টপিকটা আইসিডিএস প্রমোশনালে পড়েছিল, ঠিক আছে, আইসিডিএস প্রমোশনাল পরীক্ষায় পড়েছিল, যারা ফলো করেছিল তারা দেখতে পাবে। কন্যাশ্রীটাও মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না, এবার ডব্লিউবিসিএস কোথায় পড়েছে মনে হচ্ছে। তো যাই হোক, তো এটাকে অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, যে বর্তমানে হয়তো বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে, বই মানুষে পড়ছে না, এরকম ভাবে একটু ঘুরিয়ে দিতে পারে। বা হচ্ছে তোমার সাহিত্য, সাহিত্য নিয়ে দিতে পারে। শৈশবে শিশুর পিঠে ব্যাগের বোঝা, ঠিক আছে, মানে শৈশব থেকেই আমরা জানি যে আমরা 6 বছর বয়সেই প্রাইমারি স্কুলে যেতাম, তার আগে ওই মা বাবা যা একটা একটা দুটো বই এনে দিত, ওখান থেকেই ছবি টবি দেখে পড়াশোনা শিখেছি। কিন্তু এখন ওই যে 3 বছর বয়স থেকে কি করা হয়েছে, 3 থেকে 3.5 বছর বয়সেই একদম রীতিমতো জিকে, ম্যাথ, ইংলিশ বলে এরকম সাবজেক্ট থাকছে, নাচের ক্লাস, গানের ক্লাস, আঁকার ক্লাস,
মানে শিশুর ওজনের থেকে ব্যাগের ওজন বেশি হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে যে একজন শিশু, ঠিক আছে, ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাটির সবুজ ঘাস, ও ছেলেরা ও মেয়েরা পড়া ছেড়ে শুধুই কেন খেলতে যাস। তার মানে শুধু তো এরকম না, একটা বাচ্চা ছেলে যার যে বয়সে তার হেসে খেলে বেড়াবার কথা, ঠিক আছে, সেই বয়সে কি হচ্ছে, সে মাঠে কাঁধে করে ব্যাগ নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে শৈশব, সেই শৈশবটা তার নষ্ট হচ্ছে। মানে এরকমটা না যে সুশিকে তোমার বড় করতে হবে, শিক্ষা দিতে হবে, শুধু শিক্ষা মানে পুঁথিগত বিদ্যাই নয়, আমাদের চারপাশের পরিবেশ, তার মনটাকে ফ্রেশ রাখা, মাঠে যাওয়া, শরীরচর্চা করা, সবুজ প্রকৃতির সঙ্গে মেলামেশা, এই সমস্ত ব্যাপারগুলো দরকার আছে। কিন্তু প্রথম থেকেই তার মধ্যে আর্টিফিশিয়াল প্লাস্টিক জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে কৃত্রিমতা তাকে ঘিরে ধরছে। 16 নম্বর হচ্ছে সমাজ মাধ্যম এবং সমাজ মাধ্যমে শিশুকে অবলম্বন করে মুনাফা। ঠিক আছে, কারণ ওই যে একটা বললাম যে সবসময় চাইবে মিসলেনিয়াস বা এই সমস্ত পরীক্ষায় একটু আনকমন টপিক বা একটু কঠিন দুরূহ টপিক, দুরূহ বিষয়বস্তু, মানে একদম সোজাসাপটা তোমাকে দেবে না। এই যে বর্তমানে এখন একটা সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউবে দেখা যাচ্ছে না যে ছোট ছোট ছেলে মেয়ে যারা থাকবে, বাচ্চা, তাদেরকে নিয়ে পাকা পাকা কথা বলানো, ভিডিও করা, তো এখান থেকে ভিউজ করে, ভিউজ কামিয়ে আর কি টাকা পয়সা রোজগার করা, ইনকাম করা, এই যে ব্যাপারটা। তাহলে আমাদের রিপোর্ট টপিক হলো। এবার হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি ধরনের করা উচিত? তো ট্রান্সলেশন সাধারণত প্রিভিয়াস ইয়ার বা যা দেখবে যে উপন্যাস, কোনো উপন্যাস থেকে নেওয়া হয়, বা হচ্ছে গোয়েন্দা কাহিনী বা হচ্ছে ডিটেকটিভ স্টোরি, ঠিক আছে, এই সমস্ত জিনিসকে বেশি ফোকাস করা হয়। তার আগে এবার তুমি এরকমের পড়া হয় বলে তো কমন পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। আর একটা জিনিস জানবে, কমন পেলেও কেউ ধরো কোনো একটা বই থেকে কমন পেয়েছিল, সেখান থেকে ডিরেক্ট মুখস্থ করেছে বা দেখেছে, মার্কস পাওয়া যায় না। অর্থাৎ ওনারা বুঝেই যায় যে কে একজন ক্যান্ডিডেট এটা নিজের ভাষায় নিজে ট্রান্সলেট করেছে আর মুখস্থ করেছে। তো তোমাকে নিজে ট্রান্সলেশন শেখার জন্য প্রথমত টেন্স শিখতে হবে, কারণ কোন টেন্সে করবে এটা জানতে হবে। তারপরে যে পার্টস অফ স্পিচ শিখতে হবে, পার্টস অফ স্পিচ না জানলে পরে তুমি জিরান্ড পার্টিসিপেলের ব্যবহার করতে পারবে না, ইনফিনিটিভের ব্যবহার শিখতে পারবে না। আর সিম্পল সেন্টেন্স যদি তুমি শিখতে যাও, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার করা, তাহলে তোমাকে জিরান্ড, তারপরে হচ্ছে পার্টিসিপেল এর ব্যবহার আর ইনফিনিটিভের ব্যবহার তোমাকে জানতেই হবে। এটা এই ব্যবহার না জানতে পারলে তুমি কোনোদিন সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না। এবার তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে যাও, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার সময় তোমার কি লাগবে, লিঙ্কারের ব্যবহার জানতে হবে, লিঙ্কার বা হচ্ছে ক্লজের ব্যবহার, যেমন হোয়েন এভার, হোয়ার, তারপরে হচ্ছে নট অনলি বাট অলসো, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, সো দ্যাট, এরকম যেগুলো রয়েছে লিঙ্কার বা হচ্ছে ক্লজ, এই এদের ব্যবহার জানতে হবে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে পারবে। কম্পাউন্ড সেন্টেন্স গঠন করার সুবিধা অ্যান্ড, বাট আর সো দিয়ে করা হয়, সেটা সুবিধা। এবার ব্যাপারটা হচ্ছে এটা যে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস বা মিসলেনিয়াস বা হচ্ছে পিএসসি ইনফরমেশন অফিসার বলে একটা পরীক্ষা হয়, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার গুলো পড়লে অনেক সময় কমন পাওয়া যেতে পারে। এবার কমন পাওয়ার কথা বা এইগুলো প্র্যাকটিস করার কথা পরে আসছি, কিন্তু আগে তোমাকে তো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে হবে, বেসিক ইংলিশটাকে শিখতে হবে। এবার এত যেহেতু হিউজ পরিমাণ সিলেবাস, এত কিছু সিলেবাস, আমি কিন্তু বেসিকের উপর বেশি সময় নষ্ট করব না, সময় নষ্ট করব না, কিন্তু তা বলে কি হেল্প করবো না, অবশ্যই করব। আমি এসআই এর ক্লাস করিয়েছি, তো তাদের এই রিসেন্টও করালাম, সেটা হচ্ছে তোমার হচ্ছে টেন্সের উপরে ক্লাস করিয়েছি আর হচ্ছে পার্টস অফ পিচের উপরে ক্লাস করিয়েছি। তো টেন্সের উপরে 3টে ক্লাস, পার্টস অফ পিচের উপরে 3টে ক্লাস, যে 6টা প্লেলিস্ট করা আছে, সেটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমি ওটা লাইভ ক্লাস করে ক্লাস নষ্ট করব না। যাদের বেসিক ইংলিশের ক্ষেত্রে খুব প্রবলেম আছে, তোমরা ওই ক্লাসগুলো অবসর সময়ে ভালো করে দেখে নেবে, ঠিক আছে, ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এবার তা বলে কি আমি একদমই বলবো না তা নয়, যখন আমি ট্রান্সলেশন করাবো বা একটা রিপোর্ট রাইটিং লেখাবো, তখনও সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি বলে দেবো, ধরিয়ে দেবো। কিন্তু তোমরা যাদের খুবই ভীতি আছে, কারণ অনেকেরই দেখেছি খুবই ভীতি আছে। আর একটা কথা, এটা লজ্জার কথা, যে অনেকে একটা জিনিস দেখছি যারা আমার কাছে বলছে যে মিসলিনিয়াসের কোর্স নিতে যায়, মিসলিনিয়াস বানানটাও লিখতে পারছে না। এটা কিন্তু খুব লজ্জার কথা, এই মিসলিনিয়াস বানানটা তোমরা ঠিকঠাক লিখতে পারছো না। তো এইরকম এত দুর্বলতা থাকলে কিন্তু মিসলিনিয়াস পাস করা যাবে না। কারণ বানান ভুল মানে বিশাল বড় জিনিস, ঠিক আছে, বানান তুমি যতই ভালো লেখো, যদি ভালো কেউ যদি লিখে কিন্তু বানান ভুল যদি করে, তাহলে কিন্তু মার্কস প্রচুর কাটা যাবে, কারণ বানান ভুল মানে কোনো একটা ক্যান্ডিডেটের মানে দুর্বলতা, সেই পরিচয়টা পাওয়া যাবে। তো এটা একটু মনে রাখতে হবে। যারা হয়তো অনেকে লিখেছিলে, কেউ লাইভে থাকলে কিছু মনে করো না, কিন্তু এইগুলো অবশ্যই কাটিয়ে ওঠা উচিত। যে অনেককেই দেখলাম যে মিসলেনিয়াস তোমরা বানানটাই ঠিক করতে পারছো না। তো যাই হোক, দেখো যে ইংলিশ, এটা হলো ট্রান্সলেশন। এবার আসছি ইংলিশ গ্রামার। গ্রামারে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চান দেখি,
মানে 2018, 19, 20 যদি দেখি, মানে যেটা 19 সালে হয়েছিল, 18 সালে যেটা বেরিয়েছিল, আর 19-এ যেটা বেরিয়েছিল, মেন পরীক্ষা হয়েছিল 21 সালে, সেইগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে তিনটে টপিক দেওয়া ছিল। একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্সের উপরে, মানে তোমাকে তিনটে বা চারটে অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটা হবে। এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, বা হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী তোমাকে চুজ করতে হবে। তো এখানে তোমার কি দেওয়া ছিল, পাঁচটা থাকছে, মানে 2 নম্বর করে হচ্ছে 10 নম্বর। আর দুই দুই নম্বর ছিল কি, রিরাইট সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ একটা সেন্টেন্সকে ভুল দেওয়া ছিল, সেটাকে ঠিকঠাক ঠিক করে লিখতে হবে। এখানে পাঁচটা দেওয়া ছিল, 2 নম্বর করে হচ্ছে 10 নম্বর। যেটাকে আমরা সিজিএল এর ক্ষেত্রে বলো, বা পিএসসি, তোমার ক্লার্কশিপ, পিলির ক্ষেত্রে যেটা আসবে সেটাকে বলা হচ্ছে সেন্টেন্স এরর। মানে হচ্ছে কোন জায়গাতে সেন্টেন্সে ভুল আছে, সেই জায়গাতে তোমাকে ডিটেক্ট করে সেই জায়গাটা গোল করতে হবে, এ পার্টে নাকি বি পার্টে নাকি সি পার্টে। তোমাকে ওই জায়গাতে বুঝলেই হবে যে হ্যাঁ, ই পার্টে মনে হচ্ছে ভুল আছে। কিন্তু এখানে শুধু বুঝতে পারলে তো হবে না, তোমাকে রিরাইট করে সঠিকটা কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তো এই জন্য বেশ কিছুটা কঠিন, মানে এখানে তোমাকে এইগুলো জানতে গেলে টেন্সের ব্যবহার, পার্টস অফ স্পিচের ব্যবহার, পার্টস অফ স্পিচ আর টেন্স, এই দুটো ভালো করে জানলেই তোমার হচ্ছে রিরাইট মানে ভালো করে শেখা যাবে। 3 নম্বর হচ্ছে মেকিং সেন্টেন্সেস উইথ ইডিয়াম ফ্রেজ, মানে ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স বানানো। এখানে এটাও পাঁচটা ছিল, 2 নম্বর করে 10 নম্বর, অর্থাৎ এই 10, 10, 20, 30 নম্বর ছিল ইংলিশ গ্রামার। এবার বাকি যারা হয়তো তোমাকে স্ট্র্যাটেজি দিচ্ছে বা বোঝাচ্ছে, তারা সবাই বলছে যে গ্রামার পার্টে এই তিনটে থাকবে। কিন্তু আমি একটু বাবা টাইপের, মানে বিশেষ করে যারা এসআই এর ক্যান্ডিডেট তারা বলে, কারণ 2018 সাল থেকে যখন থেকে পড়াচ্ছি, সবাই একটা জিনিসই বলে যে ভালো নাকি কেস করতে পারে। তো ব্যাপারটা কি, তোমাকে কিন্তু কোথাও নোটিফিকেশনে বলে দেয়নি যে ইংলিশ গ্রামারে এই 1, 2, 3 যেগুলো দেওয়া আছে এই তিনটেই পড়বে, কোথাও কিন্তু বলেনি যে এই তিনটেই টপিক শুধু পড়বে, তা কিন্তু বলেনি। এটা প্রিভিয়াস ইয়ারের মানে কোশ্চেন অনুযায়ী বলছি, বা সবাই বলছে যে এই তিনটে টপিক থাকবে। কিন্তু চেঞ্জেস আসতেও পারে, কারণ পরপর দুবার হলো, দেখলো যে সবাই, সব ক্যান্ডিডেট জেনে গেছে যে এই তিনটেই আসবে। তাই গ্রামারের আমি বলছি যে এবার এই তিনটে, মানে এই তিনটের মধ্যে তিনটে বা একটা, হয়তো দুটো আসতে পারে, নতুন কোনো টপিক আসতেও পারে। সেটা কি, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিম, ওয়ান ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, আর হচ্ছে প্রিপোজিশন। কারণ তুমি আইসিডিএস এর যারা পরীক্ষা দিয়েছিলে বা কোশ্চেন দেখেছিলে, দেখতে পাবে যে আইসিডিএস পরীক্ষাটাও কিন্তু এই মিসলেনিয়াস এর মতোই ছিল, 100 নম্বর করে মনে হয় পরীক্ষা হয়েছিল। সেখানে এই সমস্ত জিনিসগুলোকে করা হয়েছিল, ওখানেও তো এই পার্টগুলোকেই দিতে পারতো। তো গ্রামারের আর যে পার্ট আছে, তোমাকে কি রকম দিতে পারে, যে কোনো একটা ওয়ার্ড দিল, ঠিক আছে, সেই ওয়ার্ডের সিনোনিম লিখতে বললো, হয়তো বললো যে হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং এর একটা সিনোনিম লিখতে বলতেই পারে, বা অ্যান্টোনিম লিখতে। বা হচ্ছে হোমোনিম, ঠিক আছে, ওই সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যেগুলো বলা হয়, ওইগুলো দিয়ে তোমাকে হয়তো সেন্টেন্স বানাতে বললো, সেরকমটা হতে পারে। এখানে যারা ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স বানাতে হচ্ছে, ওটা তোমাকে হোমোনিম দিয়ে সেন্টেন্স বানাতে বললো। বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বা ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এগুলো দিতে পারে। তাই এই তিনটের সাথে সাথে আমরা গ্রামারের এই কটা পড়ব। এবার বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণেও এই দুটো বছরই এসেছিল শুদ্ধ বানান, ঠিক আছে, পাঁচটা, 2 নম্বর করে 10 নম্বর। মানে হয়তো মুমূর্ষ তোমাকে এরকম এরকম কিছু একটা দিয়ে দিল, সেটাকে শুদ্ধভাবে লিখতে হবে, ঠিক আছে, যে ময়সু, ময়দীর্ঘ, মদনসরে, পশু, এরকম ভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, ঠিক আছে, অরিকে দমন করেন যিনি, অরিন্দম, এরকম যেগুলো আছে সেইগুলো। আর প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা, এই তিনটে পার্ট ছিল। এখানে 10, 10, 20, 30 নম্বর ছিল। কিন্তু এই যে বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণেও তোমাকে কি করতে হবে, এর সাথে আমার যেটা মনে হয় যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ভয়েস চেঞ্জ, যেটা বাংলা সেটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, অ্যাক্টিভ প্যাসিভ বলা হয়, কর্মবাচ্য সেই সঙ্গে আছে ভাববাচ্য, রূপান্তর, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্যে মানে ট্রান্সফরমেশন। তারপরে হচ্ছে কারক বিভক্তি, আর হচ্ছে পদ পরিবর্তন, কারক বিভক্তি আর হচ্ছে পদ পরিবর্তন। এইগুলো মনে হয়েছে আমার, সেই কারণে জন্য এইগুলো আমি করাবো। তাহলে আমাদের বাংলা ইংরেজি শেষ হলো, ঠিক আছে, মানে 150, 150, 300 নম্বর শেষ হলো। হ্যাঁ, এবার একটা জিনিস বলে দিই, যে বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখতে গেলে, যদি আলোচনা করলাম তার একবার বলে দিই, সেটা হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ, এই দুটো ভালো করে শিখতে হবে। সেই সঙ্গে হচ্ছে জিরান্ডের ব্যবহার, পার্টিসিপেলের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার, আর হচ্ছে প্রিপোজিশন।
ক্লজ, লিঙ্কার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার গঠন করে। তার কারণ এটা বাংলা বা বাংলা মানে এই একটা ইংরেজি, বাংলা তো যদি অতটা অসুবিধা হবে না, এটা ইংরেজিতে 40 নম্বরের একটা গ্রামার থাকছে, বা 40 নম্বরে তোমার এই সরি 40 নম্বরের একটা রিপোর্ট থাকছে, 40 নম্বরের একটা ট্রান্সলেশন থাকছে। মানে তো এগুলো শুধু রিপোর্ট বা ট্রান্সলেশন নয়, তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচারই না করতে পারো, তাহলে রিপোর্ট তুমি কি করে লিখবে? আমি মানলাম যে তুমি হয়তো কমন পেলে, কিন্তু কমন পেলেও ওখানে দেখবে যে পয়েন্ট দিয়ে দেয় ইংরেজিতে। তো যেমন পয়েন্ট থাকবে সেই পয়েন্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে। অর্থাৎ যদি তুমি হুবহু মুখস্থ করে যাও, ওখানে পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক হলো না, তাহলে বোঝা যাবে যে এটা শুধু মুখস্থ করা, মানে এই যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের উপরে লেখা হয়নি। তাই নিজেকে কিছুটা লেখার দক্ষতা কিন্তু অর্জন করতেই হবে। আর বিশেষ করে ট্রান্সলেশনে 40 নম্বর আছে। তুমি যদি হুবহু দেখা গেলে যে তুমি রাইটিং কমন পেয়েও গেলে, তবে তুমি ট্রান্সলেশনে করতে পারবে না, তখন কি করবে? তাই তোমাকে নিজেকে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে। সেই জন্য যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো অবশ্যই। আর ওই যে বললাম যে 6টা আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, টেন্স এবং হচ্ছে পার্টস অফ ফিচার, ভালো করে তোমরা অবসর সময় দেখে নেবে। এই আজকে শুক্রবার শনিবারের মধ্যেই দেখে নাও, কারণ সানডে রবিবারের দিনকে আমি সন্ধ্যাবেলা ক্লাস শুরু করছি, মানে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। আর আজকে আমি সন্ধ্যাবেলার মধ্যে যে কোন দিনকে কোন কোন সাবজেক্টটা হবে, সেটার বিস্তারিত আমি গ্রুপের ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে চেক করে নেবে। ডেসক্রিপশন বক্সে দিয়ে আবার গ্রুপে আমি দিয়ে দেবো। এবার চলে এসে ম্যাথ সিলেবাস। ঠিক আছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 50 নম্বর থাকছে। ভীষণ ইম্পর্টেন্ট, চেষ্টা করতে হবে এই ম্যাথে 50-এ 50ই তোলার। ঠিক আছে, ম্যাথে 50-এ 50 তোলারই চেষ্টা করতে হবে।